24 ঘন্টায় অস্ত্র তৈরিতে ব্যস্ত রাশিয়ার প্রতিরক্ষা কারখানাগুলো। রাশিয়া ঠিক কী পরিকল্পনা করছে? এই প্রশ্নটাই রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রকে এক নতুন ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ভাদিম স্কিবিৎস্কি জানিয়েছেন, রাশিয়া এই বছর অন্তত 1,20,000 গ্লাইড বোমা তৈরি করতে চায়। সংখ্যাটা শুধু বড় নয়, বরং পুরো যুদ্ধকে বদলে দেওয়ার মতো পরিষ্কার সংকেত। এটা শুধু একটি অস্ত্র প্রকল্প নয়, এটা হচ্ছে সংখ্যার চাপ দিয়ে ইউক্রেনের প্রতিটি প্রতিরক্ষা স্তরকে ভেঙে ফেলার কৌশল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, 2022 সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন 24 ঘন্টা চালু থাকে। তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে। এজন্য রয়টার্স রাশিয়ার 2025 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা যাচাই করতে পারেনি। স্কিবিৎস্কি ঠিক কিভাবে এই সংখ্যাটি পেয়েছেন তা তিনি বলেননি, কিন্তু তার দাবি এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় গ্লাইড বোমা উদ্যোগ। আরও বিস্ময়কর বিষয় হলো 1,20,000-এর মধ্যে সব বোমাই নতুন নয়। পুরনো বোমাগুলোকে গ্লাইড বোমায় রূপান্তরিত করার প্রক্রিয়াও এই হিসেবের মধ্যে ধরা হয়েছে। গ্লাইড বোমা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় দামে অনেক কম আর তৈরি করা যায় বিপুল পরিমাণে। এগুলো কয়েকশো কেজি বিস্ফোরক বহন করতে পারে। খার্কিভ ও খেরসনের মতো শহরে সবচেয়ে বেশি ধ্বংস যে অস্ত্র দিয়ে হয়েছে তা মূলত এই গ্লাইড বোমা। এছাড়া এগুলোর কার্যকর পাল্লা আগে ছিল 90 কিলোমিটার। এর মানে রুশ যুদ্ধবিমান সীমান্তে না গিয়েও নিরাপদে বোমা ফেলতে পারত, কারণ ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তের ওপারে গিয়ে রুশ বিমানে আঘাত করতে পারে না। তাই এগুলো রাশিয়ার জন্য একটি সেফ ডিস্টেন্স অস্ত্র। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এখন রাশিয়া নতুন স্তরে উঠছে। তারা এমন এক ধরনের গ্লাইড বোমা তৈরি করছে যা নিক্ষেপের পর 200 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে। স্কিবিৎস্কি জানান, এই ধরনের অন্তত 500 বোমা রাশিয়া এই বছরের মধ্যেই তৈরি করতে চায়। ইউক্রেনের ধারণা, রাশিয়া এর পাল্লা 400 কিলোমিটার পর্যন্ত নিতে চাইছে। যদি তারা সফল হয়, তাহলে ইউক্রেনের গভীরতম শহরগুলো সীমান্তের ওপারে থাকা রুশ যুদ্ধ বিমানের নাগালে চলে আসবে ক্ষেপণাস্ত্র ছাড়াই। অর্থাৎ নিক্ষেপ খরচ কমবে, উৎপাদন বাড়বে আর টার্গেট বাড়বে বহু গুণে। স্কিবিৎস্কির বক্তব্য খুব পরিষ্কার, এসব বোমা গুলি করে নামানো সম্ভব, কিন্তু সংখ্যা এত বেশি যে পাল্লা দেয়া অসম্ভব। এই কথার মধ্যেই লুকিয়ে আছে যুদ্ধের প্রকৃত বাস্তবতা। এটা আর প্রযুক্তির যুদ্ধ নয়, এটা সংখ্যার যুদ্ধ। যতই প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হোক, যদি আক্রমণের পরিমাণ দিনে 200 থেকে 250টি গ্লাইড বোমায় হয় আর বছর শেষে তা 1,20,000 ছাড়িয়ে যায়, তাহলে কোনো দেশই সেই চাপ ধরে রাখতে পারে না। ভেবে দেখেছেন কখনো, যদি একদিনে শত শত বোমা আকাশ থেকে ঝরে পড়ে আর সেগুলোর কোনোটি আটকানো না যায়? যদি প্রতিটি বোমাই হয় খুবই শক্তিশালী, যাকে প্রতিহত করা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব, তবে কেমন হবে? হ্যাঁ, রাশিয়া এখন ঠিক সেটাই করছে। 2025 সালের দোরগোড়ায় তারা প্রস্তুত হচ্ছে এমন এক ধ্বংসযজ্ঞের জন্য যার নাম গ্লাইড বোমা যুদ্ধ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ভাদিম জানিয়েছেন, চলতি বছরেই রাশিয়া তৈরি করতে যাচ্ছে অন্তত 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার প্রতিরক্ষা কারখানাগুলো 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। তবে উৎপাদনের প্রকৃত সংখ্যা রাশিয়া গোপন রাখছে। তবুও ভাদিমকির তথ্য এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য। ভাদিমের মতে, প্রতিদিনই রুশ বাহিনী আকাশে ছুটছে 200 থেকে 250টি গ্লাইড বোমা। গত মাসে এই গড় ছিল দিনে প্রায় 170টি। এখন ভাবুন, প্রতিদিন এত বোমা নিক্ষেপ হচ্ছে আর ইউক্রেনের আকাশ রক্ষা ব্যবস্থা সেগুলোর অল্প কটি নামাতে পারছে, বাকি সেগুলো মাটিতে পড়ছে, জ্বালিয়ে দিচ্ছে শহর, হাসপাতাল, সেনাঘাঁটি আর রেখে যাচ্ছে ধোঁয়া আর ধ্বংসের চিহ্ন।
এখন প্রশ্ন, গ্লাইড বোমা আসলে কি? এগুলো হলো এমন এক ধরনের স্মার্ট বোমা যেগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা, কিন্তু ভয়াবহ কার্যকর। বিমান থেকে ফেলা হয় আর সেটি লক্ষ্যবস্তুর দিকে গ্লাইড করে পৌঁছায় কখনো 90 কিলোমিটার দূরেও। ফলে রুশ পাইলটদের ইউক্রেন সীমান্ত অতিক্রম করার প্রয়োজন পড়ে না। তারা নিরাপদ দূরত্বে থেকেই মারাত্মক হামলা চালাতে পারে। এই কারণেই খার্কিভ, খেরসন আর অন্যান্য ফ্রন্ট লাইন শহরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আর এখন রাশিয়া কাজ করছে আরও ভয়ঙ্কর কিছু নিয়ে। তারা তৈরি করছে এমন গ্লাইড বোমা যা একবার ছুড়লে 200 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারবে। এই বছরের শেষ নাগাদ 500টিরও বেশি এমন বোমা তৈরির লক্ষ্য নিয়েছে রাশিয়া। আর ইউক্রেনের ধারণা, মস্কো এখানেই থামবে না। তারা চেষ্টা করছে এই পাল্লা 400 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর। অর্থাৎ রাশিয়া একদিন হয়তো ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেনের রাজধানী টার্গেট করতে পারবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বোমার পাশাপাশি ড্রোন। ভাদিমের নতুন সতর্কবার্তা, রাশিয়া 2025 সালে তৈরি করবে 70,000 দূরপাল্লার ড্রোন, যার মধ্যে 30,000 হবে শাহেদ মডেল। এগুলোই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লাইন আর শহরের জ্বালানি অবকাঠামো ধ্বংসে প্রধান অস্ত্র। একসময় যেখানে রাশিয়া মাসে 30টি ড্রোন নিক্ষেপ করত, এখন তারা 30টি ড্রোন দিয়ে একসঙ্গে একটি মাত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই শীতে ইউক্রেনের ওপর সেই আক্রমণ আরও বাড়বে। ভাদিম বলছেন, রাশিয়া থামবে না, তারা ঠান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। পূর্ব ইউক্রেনের পোক্রোভোস শহরে এখন তীব্র লড়াই চলছে। ভাদিমের সতর্কতা, যদি এই শহর রুশ বাহিনীর হাতে পড়ে তাহলে তারা সোজা অগ্রসর হবে দোনেস্কের দিকে, যেখানে শুরু হয়েছিল যুদ্ধের মূল অধ্যায়। প্রশ্ন একটাই, এই গ্লাইড বোমা যুদ্ধ থামাতে পারবে কি? আর কতদিন ইউক্রেনের আকাশে বোমার ছায়া ঝুলবে? যখন আকাশ থেকে মৃত্যু নেমে আসে, তখন কেবল একটাই জিনিস বাকি থাকে, বেঁচে থাকার লড়াই। ভালোবাসা যেন লাগামবিহীন বলগা হরিণ, তাকে বাধা যায় না কোনো জাত ধর্ম দিয়েও। ভালোবাসা হয়ে যায়। তেমনি গল্পেরই যেন পুনরাবৃত্তি ঘটিয়েছেন এক ভারতীয় নারী ও পাকিস্তানি যুবক। যদিও তারা একে বলছেন বন্ধুত্ব থেকে বিয়ে, যার ফলে ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়েও করলেন ভারতীয় সেই নারী। এই গল্পের নায়িকা ভারতীয় শিখ নারী সরবজিৎ কৌর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর যার নাম এখন নূর। আর গল্পের নায়ক পাকিস্তানের যুবক নাসির হুসাইন। কিভাবে হলো তাদের বিয়ে, চলুন তাই জানি। সম্প্রতি গুরু নানক দেবজির 556তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 10 দিনের উৎসবে যোগ দিতে পাকিস্তানে যান সরবজিৎ কৌর। সে সময়ই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শেখুপুরা জেলার এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে ওই নারী ভারতের জলান্ধর জেলার সরবজিৎ কৌর হিসেবে পরিচিত। বাৎসরিক তীর্থযাত্রার অংশ হিসেবে 4 নভেম্বর পাকিস্তানে পৌঁছান তিনি। ফারুকাবাদের নাসির হুসাইন নামের এক যুবকের সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। এ সম্পর্কই তাকে ইসলাম গ্রহণ ও বিয়ের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ওই নারী শেখুপুরার এক বিচারকী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে তার ধর্মান্তর ও বিয়ের বিষয়টি নিশ্চিত করে জবানবন্দি দেন। তিনি স্থানীয় আদালতকে জানান তিনি নিজ ইচ্ছায় কোনো প্রকার চাপ ছাড়াই নাসির হুসাইনকে বিয়ে করেছেন। জবানবন্দিতে তিনি বলেন, ইসলাম গ্রহণ ও পাকিস্তানি ওই যুবককে বিয়ে করার সিদ্ধান্ত তিনি স্বাধীনভাবে নিয়েছেন এবং এখন স্বামীর সঙ্গে বসবাস করতে চান। আদালতের নথিতে উল্লেখ আছে, ইসলাম গ্রহণের পর কৌর নূর নাম গ্রহণ করেছেন। নিকানামা অনুযায়ী 48 বছর বয়সী নূর 5 নভেম্বর বিবাহ সম্পন্ন করেন। বিয়েতে দেনমোহর ধরা হয়েছে 10,000 রুপি। এই অর্থ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। ভাবুন তো, একসময় যে ব্যক্তি নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে সাধারণ যাত্রী হিসেবে দাঁড়িয়ে ভাড়া বাড়ার অভিযোগ শুনতেন, আজ সেই মানুষটাই বিশ্বের সবচেয়ে আলোচিত শহরটির নির্বাচিত মেয়র। বয়স মাত্র 34।
নাম জোহরান মামদানি। একজন মুসলিম যুবক, একজন ইমিগ্রান্ট পরিবারের সন্তান, একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র। পৃথিবীর সামনে এক অসাধারণ পরিবর্তনের প্রতীক তিনি। প্রশ্নটা এখন আর শুধু তিনি কিভাবে জিতলেন নয়, বরং এই বিজয় আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে। জোহরানের গল্পটা শুরু হয় উগান্ডায়। 1991 সালে তার জন্ম। পরিবার ভারতীয় বংশোদ্ভূত। তার বাবা মাহমুদ মামদানি বিশ্ববিখ্যাত স্কলার, মা মীরা নাইয়ার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। মাত্র 7 বছর বয়সে পরিবারসহ নিউ ইয়র্কে পাড়ি জমান তিনি। বড় হওয়া কুইন্সে, যেখানে বিভিন্ন দেশ থেকে আসা ইমিগ্রেন্টদের সংগ্রাম, টিকে থাকার লড়াই আর স্বপ্ন মিলেমিশে এক অদ্ভুত বাস্তবতা তৈরি করে। জোহরান খুব ছোটবেলাতেই বুঝে যান এই শহরটা শুধু উঁচু দালান নয়, এই শহর তৈরির পেছনে আছে লাখো সাধারণ মানুষের ঘাম, শ্রম আর অসম্ভব সব ত্যাগ। 9/11-এর পর আমেরিকায় মুসলিম পরিচয় হয়ে ওঠে এক ধরনের সন্দেহের প্রতীক। সেই সময়েও জোহরান নিজের পরিচয় লুকাননি, বরং তিনি প্রকাশ্যে বলেছেন, আমি একজন মুসলিম এবং এতে আমার কোনো লজ্জা নেই। ঠিক এটাই তাকে নিউ ইয়র্কের মুসলিম তরুণদের কাছে আলাদা করে তোলে। কারণ শহরে প্রায় 10 লাখ মুসলিম বাস করলেও রাজনীতিতে তাদের দৃশ্যমান উপস্থিতি প্রায় ছিলই না। যতটা ভয় ততটাই সংকোচ। কিন্তু জোহরান সেই ভয়, সেই সংকোচ ভাঙতে শুরু করেন প্রথম দিন থেকেই। রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2020 সালে, যখন তিনি দাঁড়ান নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকেরা তখন বলেছিলেন, অসম্ভব, একজন তরুণ মুসলিম ইমিগ্রান্ট পরিবারের ছেলে যার পরিচিতি খুব কম, সে কিভাবে একটি প্রতিষ্ঠিত ডেমোক্রেট নেতাকে হারাবে। কিন্তু তিনি জিতে গেলেন। শুধু তিনি জেতেননি, জিতেছিলেন সেই মানুষেরা যারা প্রতিদিন ভাড়া বাড়ার আতঙ্কে থাকে, যাদের পরিবহন খরচ বেড়ে গেছে, যারা বেঁচে থাকার জন্য কয়েকটি চাকরি করে বাঁচে। সেই প্রথম থেকেই তার বার্তা ছিল একটাই, রাজনীতি ক্ষমতাবানদের জন্য নয়, সাধারণ নিউ ইয়র্কারদের জন্য। এরপর তিনি দেখলেন সমস্যার সবচেয়ে বড় উৎস অ্যাসেম্বলিতে নয়, বরং সরাসরি শহর প্রশাসনে। ভাড়ার দাম নিয়ন্ত্রণের বাইরে, সাবওয়ে আর বাসের ভাড়া বাড়তেই থাকে। শিশুর যত্ন, খাবারের দাম, সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে থাকে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি 2025 সালের নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে দাঁড়াবেন। সবাই যখন ভাবছিল এটা তার ক্যারিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, তখন তিনি ভাবছিলেন এটাই আমাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। প্রচারণা শুরু হতেই দেখা যায় তিনি নিউ ইয়র্ক রাজনীতিতে নতুন এক ধারা নিয়ে এসেছেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। তিনি সাবওয়ে, পার্ক, রাস্তার মোড়ে যেখানেই গেছেন মানুষের সমস্যার কথা শুনেছেন। কোনো ভান নেই, কোনো ক্ষমতাবান ভঙ্গি নেই, একদম পাশের বাড়ির ছেলের মতো। সোশ্যাল মিডিয়ায় তার ছোট ছোট ভিডিও ভাইরাল হতে থাকে। টিকটক আর ইনস্টাগ্রামে তার কথাগুলো ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে। আর অন্য রাজনীতিবিদেরা যেখানে জটিল ভাষায় নীতি বোঝানোর চেষ্টা করেন, সেখানে জোহরান বলেছেন ভাড়া কমাতে হবে, বাসকে ফ্রি করতে হবে, শহরকে সাধারণ মানুষের মতো চালাতে হবে। 4 নভেম্বর 2025 নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ফল ঘোষণা হতেই ইতিহাস বদলে গেল। জোহরান মামদানি নির্বাচিত হলেন শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে এবং গত 100 বছরের সর্বকনিষ্ঠ মেয়রদের একজন হিসেবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হল, নিউ ইয়র্ক সিটি হ্যাজ ইলেক্টেড ইটস ফার্স্ট মুসলিম মেয়র। এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, এটি এক সামাজিক মনস্তত্ত্বের পরিবর্তন। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী শহরে একজন ইমিগ্রান্ট পরিবারের সন্তান মেয়র, এটা একটা বিপ্লব। আসলে তার প্রথম কৌশল ছিল খুবই বুদ্ধিদীপ্ত। মামদানি নিজেকে পজিশন করেন ট্রাম্পের সরাসরি বিপরীতে। তিনি বলেন, আমার এই নির্বাচন কুমোর বিরুদ্ধে নয়, বরং এটা ট্রাম্পের বিরুদ্ধে, এবং সেই ফাঁদে পা দেন ট্রাম্প। ট্রাম্প টুইট করেন, মামদানি জিতলে আমি নিউ ইয়র্কে অর্থ দেব না। কিন্তু এই হুমকি মামদানির পক্ষে চলে যায়। মানুষ বুঝে যায় ট্রাম্প মামদানিকে ভয় পাচ্ছেন, আর নিউ ইয়র্কের মানুষ এমনিতেও ট্রাম্পকে পছন্দও করেন না। আর ট্রাম্পের বিরোধিতা মানেই মামদানির পক্ষে ভোট।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, কেন তিনি মুসলিম এবং ইমিগ্রেন্টের জন্য আশার আলো। মামদানি ক্লিয়ার করে বলেন, নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদের শহর। এই শহর তৈরি করেছে ইমিগ্রেন্টরা। আমি নিজেও একজন ইমিগ্রেন্ট। এই শহরে কেউ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। মুসলিমদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল চরমে। ট্রাম্পের চাপে মুসলমানরা নিজেদের পরিচয় লুকিয়ে রাখতেন। কিন্তু মামদানি বলেন, আমি মুসলিম হয়ে গর্বিত। আমি রোজা রাখি, নামাজ পড়ি এবং এটাই আমার পরিচয়। এটা কোটি কোটি মুসলমানদের সাহস যোগায়। বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকান সবাই এখন বলতে পারছে, হ্যাঁ আমিও মুসলিম। কিন্তু কিভাবে ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে উঠলেন এই নতুন মুসলিম মেয়র? মজার ব্যাপার হলো, ট্রাম্প জানতেন তার প্রভাব কতটা কমবে যদি নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র বসেন। আর তাই ট্রাম্প সরাসরি নিজেই নেমেছিলেন মামদানির বিরুদ্ধে। নির্বাচনের এক রাত আগে সে কুমোকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান করেন। আরও বলেন, নিউ ইয়র্কে তিনি ফান্ড দেবেন না যদি মামদানি মেয়র হন। কিন্তু নিউ ইয়র্ক আমেরিকার অর্থনীতির হার্ট। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট, ইউএন হেডকোয়ার্টার সব এখানে। ট্রাম্প যদি ফান্ড না দেয় তাহলে পুরো আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং মামদানি তখন বলতে পারবেন, দেখুন ট্রাম্প আসলে সাধারণ মানুষের শত্রু এবং এটা 2028 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পের জন্য বিপদ ডেকে আনবে। তাই ট্রাম্প নিউ ইয়র্কে ফান্ড দেয়া কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। এমনকি মামদানিকে এখন অনেকে 2032 এবং 2036 সালের প্রেসিডেন্ট হিসেবে দেখছেন। শুধু ট্রাম্পের জন্যই নয়, বরং ইসরায়েলের ইহুদিদের জন্যও জোহরান মামদানি বড় বিপদের কারণ হতে পারেন। কারণ মামদানি স্পষ্ট করে বলেছেন, গাজায় যা হচ্ছে তা জেনোসাইড, মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি আরো বলেন, আমি যদি মেয়র হই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পা রাখতে পারবেন না, তাকে গ্রেফতার করা হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। নিউ ইয়র্কের মতো শহরে যেখানে ইহুদি কমিউনিটি অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী, সেখানে এমন অবস্থান নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়। তবুও তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে পিছিয়ে যাননি। অনেক বিশ্লেষকদের মতে ঠিক এই অবস্থানই তাকে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে সেই সব শক্তিগুলোর চোখে যারা আমেরিকার মূলধারার রাজনীতিকে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এটি তাকে আলাদা করে এক সাহসী, স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে যে জনপ্রিয়তা বা চাপের কাছে নিজের অবস্থান বদলায় না। মাত্র 34 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আমেরিকার ইতিহাসে বহু প্রেসিডেন্ট তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছেন গভর্নর বা শহরের মেয়র হিসেবে। নিউ ইয়র্ক সিটি বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তির কেন্দ্র। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক ইতোমধ্যেই বলছেন, যদি জোহরান তার মেয়াদকালে শহরকে দৃশ্যমানভাবে বদলে দিতে পারেন, ভাড়া সংকট কমাতে পারেন, পরিবহন ব্যবস্থায় প্রমাণযোগ্য উন্নতি আনতে পারেন, তাহলে 2032 বা 2036 সালে তাকে জাতীয় মঞ্চে দেখা একেবারেই অসম্ভব নয়। তিনি প্রতিনিধিত্ব করেন এক নতুন প্রজন্মকে, যারা পরিচয়, ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতার রাজনীতি নিয়ে আসছে। আর আমেরিকায় নতুন কিছু ঘটলে তা প্রায়ই শুরু হয় নিউ ইয়র্ক থেকেই। ইরানের শতবর্ষের ভয়াবহতম খরা, তেহরানে বৃষ্টি কামনায় বিশেষ নামাজ। বিপদে হাজার হাজার মানুষ। এমন চলতে থাকলে বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে ইরানের রাজধানী। শত বছরের মধ্যে ভয়াবহতম খরার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। রাজধানী তেহরানে এখন পানি সংকট চরমে। আর সেই সংকটের মধ্যেই আল্লাহর করুণা প্রার্থনা করে বৃষ্টি কামনায় বিশেষ নামাজে অংশ নিয়েছেন শত শত মানুষ। গত শুক্রবার তেহরানের উত্তরের এমাজজাদে সালেহ মসজিদে অনুষ্ঠিত হয় এই বিশেষ নামাজ, যেখানে অংশ নেন নারী ও পুরুষ উভয়ে। ইসলামী প্রথা অনুযায়ী নারীরা পর্দার আড়াল থেকে প্রার্থনায় শরীক হন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এবছর ইরানের রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম। দেশের প্রায় অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি।
সরকার ইতোমধ্যেই পানি সরবরাহ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের প্রায় 1 কোটি বাসিন্দাকে এখন পর্যায়ক্রমে পানি দেওয়া হচ্ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে রাজধানীর 5টি প্রধান বাঁধের মধ্যে একটি পুরোপুরি খালি, আর একটিতে পানি ধারণ ক্ষমতার মাত্র 8%-এরও কম। গত সপ্তাহে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে জানিয়েছিলেন, যদি শীতের আগে বৃষ্টি না আসে তাহলে তেহরান থেকে মানুষ সরিয়ে নেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যদিও পরে সরকার ব্যাখ্যা দিয়েছে এটি কোনো বাস্তব পরিকল্পনা নয়, বরং জনগণকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যেই এমন বক্তব্য দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, তেহরান সাধারণত শরৎকাল ও শীতের তুষারপাতের ওপর নির্ভর করে পানির যোগান পায়, কিন্তু এবছর আল বোর্জ পর্বতমালার চূড়াগুলো সম্পূর্ণ শুকনো, যেখানে সাধারণত এই সময় বরফ জমে থাকে। তেহরানের বাসিন্দারা প্রতিদিন ব্যবহার করেন প্রায় 30 লাখ ঘনমিটার পানি। অন্যদিকে গোটা দেশে এবছর বৃষ্টিপাত হয়েছে মাত্র 152 মিলিমিটার, যা গত 57 বছরের গড়ের তুলনায় 40% কম। প্রকৃতির এই চরম রূপে ইরানের মানুষ এখন তাকিয়ে আছে শুধু আকাশের দিকে, আশায়, প্রার্থনায় যেন কোনো একদিন সেই বৃষ্টি ফিরে আসে, যে বৃষ্টি একসময় এই ভূমিকে জীবন দিয়েছিল।